স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বিএনপিহীন দশম সংসদে ব্যতিক্রমী বিরোধী দল পেয়েছে আমরা। এর রেশ কাটতে না কাটতেই অপহরণ, গুম খুনের ঘটনায় সরকারের ভিতরে অস্বস্তির নতুন মাত্রা যুক্ত হয়েছে। সরকার, সংসদ, রাজনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলার মতো বিষয়ে দেশ বিদেশে আমাদের অবস্থান এক ধরনের দোলাচলে আছে। বাংলাদেশের সুনাম রক্ষা ও বৃদ্ধিতে বড় ভূমিকা নিতে হবে এখন সরকারি দলকে। গঠনমূলক অবস্থান নিতে হবে সরকার বিরোধী জোটকেও। এসব নিয়ে আজকের আলোচনা। ব্র্যান্ড বাংলাদেশ অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আরেকটি বিষয় উল্লেখ করতে হয় যে আমরা আমাদের স্বাধীনতা দিবসের সময় যেসব বন্ধুরা আমাদের সাহায্য করেছেন তাদের দেওয়া উপহারেও আমরা দেখেছি যে স্বর্ণের মধ্যে ভেজাল ছিল, খাত ছিল, সেগুলো আমাদেরকে নানাভাবে বিব্রত করছে। আজকের অনুষ্ঠানে এসব বিষয়ে আলোচনা করার জন্য আছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসিরউদ্দিন এবং সিনিয়র সাংবাদিক জনাব নাইমুল ইসলাম খান। স্বাগত আপনাদের। জনাব ইকবাল সোবহান চৌধুরী, 2004 সালে পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসাবে র্যাব প্রতিষ্ঠা করে তখনকার বিএনপি জামায়াত জোট সরকার। ওই সরকারের এই ধরনের একটি বাহিনী করার সিদ্ধান্ত কি ঠিক ছিল কিনা? প্রশ্নটার প্রেক্ষাপট হচ্ছে এই যে আওয়ামী লীগ থেকে দাবি করা হচ্ছে জঙ্গি দমনের জন্য র্যাব দরকার, জঙ্গি রক্ষার জন্য বিএনপি জামায়াত সরকার প্রতিষ্ঠিত র্যাব তারা এখন বিলুপ্তির দাবি তুলছে। ওই সময়ের জন্য কি এটা ঠিক ছিল? ঠিক ছিল কি ছিল না সেটা তো সেই সময় যারা সরকার ছিলেন তারা কিন্তু ঠিক ছিল বলেই তো দাবি করেছিলেন। আপনার কাছে কি মনে হয় একজন বিশ্লেষক হিসেবে যে ওই সময় এটা প্রতিষ্ঠা করা ঠিক ছিল কিনা? প্রথম প্রশ্ন হলো যে কোনো একটা বিশেষ বাহিনী তৈরি করার কিছুটা প্রেক্ষাপট থাকতে হয় এবং সেই বাহিনী কিভাবে তৈরি হবে এবং তাদের কি পরিধি থাকবে সেটাও নির্ধারণের বিষয় আছে। এবং আমরা দেখেছি যে কোনো বিশেষ বাহিনী যখন তৈরি হয়, যতই তাদের উদ্দেশ্য ভালো থাকুক, অর্থাৎ তৈরি করার পেছনে একটি পর্যায়ে গিয়ে কিন্তু এইসব বিশেষ বাহিনী এক ধরনের তাদের যে ক্ষমতার অপব্যবহার সেটা কিন্তু অনেক সময় পরিলক্ষিত হয়ে থাকে। যে কারণের জন্যে সেই সময় যখন এই র্যাব যখন গঠন করা হয় বিএনপি জামাত সরকারের সময়, সেই সময় কিন্তু বিরোধী দল এবং অন্যান্য যারা ছিল তারা কিন্তু এই গঠনের বিরোধিতা তারা করেছিল। পরবর্তীতে আমরা দেখি যে সাধারণত একটি বাহিনী যদি গঠিত হয়ে যায়, একমাত্র রক্ষী বাহিনীর সময় আমরা দেখেছি যে রক্ষী বাহিনী পরবর্তীতে সেটিকে বাতিল করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে এই বিশেষ বাহিনীগুলো বা বিশেষ আইনগুলো পরবর্তীতে থেকেই যায়। যেমন 1974 সালের যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যে অ্যাক্টকে বারবার বিরোধী দল যারা ছিলেন তারা কিন্তু এর বিরোধিতা করেছেন বিভিন্নভাবে। এই আইন যখন প্রণয়ন করা হয়, যারা প্রণয়ন করেছিল তাদের বিরোধিতা করেছেন, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে কোনো গভর্নমেন্টই, কোনো সরকারই কিন্তু বিরোধী দল থেকে যখন সরকার গঠন করেছেন তারা কিন্তু সেটিকে বাতিল করেননি। তো আজকে যে র্যাব একটি বিশেষ বাহিনী এবং এই বাহিনী গঠিত হয়ে যাওয়ার পরে এই বাহিনীকে বিলুপ্ত করাও কিন্তু এক ধরনের বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি হয়। সেই কারণের জন্যে আজকে এই যারা এই বাহিনী গঠন করেছেন, বেগম খালেদা জিয়া তিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি গতকাল বলেছেন এই বাহিনীকে এখন বিলুপ্ত করা দরকার। এখন প্রশ্ন হলো যে তিনি আজকে যদি প্রধানমন্ত্রী থাকতেন তাহলে তিনি কি এই বাহিনীকে বিলুপ্ত করতেন কিনা? প্রশ্ন অনেকে বলবেন যে আজকে যেভাবে এই র্যাব ব্যবহৃত হচ্ছে, বিরোধী দল থেকে বলা হচ্ছে দলীয়ভাবে ব্যবহৃত হচ্ছে, এর প্রেক্ষিতে এটাকে বিলুপ্ত করা দরকার। কিন্তু আজকে র্যাবের কিছু কিছু ঘটনা যদি আমরা ধরি যে তাদের কর্মকাণ্ড বিতর্কিত, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে র্যাব তাদের কিছু কিছু যে আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তাদের ভূমিকা এবং তাদের সাহসী পদক্ষেপ কিন্তু জনগণের মধ্যে মাঝে মাঝে কিন্তু আস্থারও সৃষ্টি করেছিল। যেমন আমরা দেখেছি যে ব্যাংক যে সুড়ঙ্গ করে, তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো যে মানে একটি বাহিনী তৈরি হওয়ার পরে সেটা তুলে দেওয়াটা কখনো হয় নাই, আইন করে ফেলার পরেও সেটা করা হয় নাই, কখনো মানে বন্ধ করা হয় নাই, মানে বা প্রধানমন্ত্রী থাকলে এক ধরনের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীতে না থাকলে আরেক ধরনের সিদ্ধান্ত? এটা আমাদের দেশের এটা ভালো কি খারাপ? না, এটা তো নিশ্চয়ই কোনো ভালো না, কারণ ধারাবাহিকতা যদি না থাকে সরকারের ভিতরে বা দলের ভিতরে তাহলে সেটা কিন্তু প্রশ্নের অবতারণা করে। সবচেয়ে যেটি আমি মনে করি যে কোনো
বাহিনী, সেটি পুলিশ হোক, সেটি নূতন স্পেশাল বাহিনী হোক, বা তাদের একটা কর্মকাণ্ডের একটা পরিধি থাকা দরকার, তাদের উপরে একটা ওয়াচ থাকা দরকার, যেন কোনো সময় এই ধরনের বাহিনী যেন এক ধরনের ফ্র্যাঙ্কেস্টাইনে যেন পরিণত না হয়। আমি একটু জনাব মীর নাসির আপনার কাছে যাই, যে আপনার কাছে কি মনে হয় নাসির ভাই, যে এটা গঠন করার সময় এটা যুক্তিযুক্ত ছিল র্যাবটা যখন? আপনাকে ধন্যবাদ। আসলে 2004 সালে র্যাব যখন গঠন করা হয়, ইফ ইউ গো ব্যাক টু দ্য 2004, হঠাৎ করে জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠল এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মোটামুটি এমন এক পর্যায়ে গেল যাতে করে একটা এলিট ফোর্সের খুব প্রয়োজনীয়তা দেখা গেল, ইন এইড অফ দি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইন এইড অফ দি পুলিশ। উইথ এ পায়াস উইশ তৎকালীন সরকার এই এলিট ফোর্স র্যাবের তারা গঠন করলো। তখন কিন্তু এই র্যাবকে বিরোধী দল বা কাউকে ঘায়েল করার লক্ষ্যে র্যাব গঠন করা হয় নাই। টু এনশিওর প্রোটেকশন, লাইফস অ্যান্ড প্রপার্টিস অফ দি প্রোটেক্ট করার জন্য, এবং টু এনশিওর পিসফুল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন র্যাব গঠন করা হয়েছিল। সেটার পায়াস উইশ ছিল যে অনলি টু এনশিওর দি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, কোনো মানে যারা প্রতিপক্ষকে ঘায়েল করার লক্ষ্যে এই র্যাব জনাব মীর নাসির, আপনি একজন আইনজ্ঞ, আপনি বিচারকও ছিলেন, আপনার কাছে কি মনে হয় না যে এটা একটা প্যারালাল বিচার ব্যবস্থা চালু করা হলো র্যাবটা প্রতিষ্ঠিত করে? না, এটা তো বিচার ব্যবস্থা তো কোনো প্রশ্ন, এটা তো ল এনফোর্সিং এজেন্সি। না, তারা এটা নট এন্ট্রাস্টেড উইথ দি, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা গুলি করে মানুষ মেরে ফেলছে। আমি সেটা আপনাকে বলতেছি, আপনার দে আর এন্ট্রাস্টেড উইথ দি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, নট অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এখন দেখা গেল হঠাৎ করে এই যে এই সরকার আসার পর, একদলীয় সরকার আসার পরে তাদের কর্মকাণ্ড গত 5 বছর এবং গত 5ই জানুয়ারির পর থেকে বেপরোয়া হয়ে গেল। কেমন বেপরোয়া, আমি আপনাকে আজকে মাত্র ওই যে 7 জনের জন্য সারা বাংলাদেশ আমরা চিৎকার করছি, কিন্তু এর থেকে অনেক মর্মান্তিক ঘটনা আছে, যে মর্মান্তিক ঘটনা বিচারের আলো এখনো দেখে নাই। ইসলামিক ইউনিভার্সিটির 2টা ছেলে, একটা নাম হচ্ছে মোকাদ্দেস, একটা হলো ওয়ালিউল্লাহ, তাদেরকে র্যাব 4 2012 সালের 4 ফেব্রুয়ারি তাদেরকে অ্যারেস্ট করে। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনার ওয়ালিউল্লাহ ছিল ইসলামিক স্টাডিজের ফার্স্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট, আর মোকাদ্দেসে ছিল একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাদেরকে হাইকোর্ট রুল ইস্যু করেছে টু প্রডিউস দেম। টিল টুডে তার মা বাবা এই 2 ছেলেকে ফেরত পায় নাই, এবং এর জন্য কিন্তু তারা হরতাল করেছিল ইসলামিক ইউনিভার্সিটি, এই জন্য সংবাদ সম্মেলন করেছে, এই জন্য মানববন্ধন করেছে, সব কিছু করেছে। কিন্তু এই 2টা ছেলে, এরকম অনেক ছেলে আছে, আমি আপনাকে একটু শুধু একটা দিতে পারি, সেটা হচ্ছে আপনার মাত্র 5ই জানুয়ারি থেকে গত 4 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে 87, এবং 19 জনকে গুম করা হয়েছে। রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে 110 জন, জেল হাজতে মৃত্যু হয়েছে 17 জন, গণপিটুনি দেখেছে, এগুলি বাদ দেন। যেগুলি আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই 7 জনের বাইরে এগুলো। আবার বিগত 5 বছর যেটা হয়েছে এটা আরো উদ্বেগজনক, সেটা আপনি আশ্চর্য হয়ে যাবেন। সেখানে প্রায় 4241টা মামলা হয়েছে ফর গুম এবং জনাব মীর নাসির, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, মানে এই আওয়ামী লীগ সরকার 2009-এ ক্ষমতায় আসার আগ পর্যন্ত প্রতি বছর কয়জন বিচার বহির্ভূত করে হত্যা করেছে, সেইটার কোনো তথ্য কি আপনার কাছে আছে? এই যে আমার কাছে আছে অনেক নগণ্য। না, আমার কাছে আছে এত নগণ্য না এটা। আচ্ছা, 2007-8-এ এটা সর্বোচ্চ ছিল এবং 2005-6 এটা অনেক বেশি ছিল। তবু মোটা থেকে আমি আসলে পুরনো তুলনাগুলি করতে চাই না। আমি যেটা হোক, আমার কথা হলো কোন অবস্থা, কিন্তু আপনি বললেন যে র্যাবকে গঠন করা হয়েছিল আসলে ল এনফোর্সিং এজেন্সি হিসাবে, কিন্তু র্যাব যখন প্রথম ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ বা যেটাই আপনি বলেন না কেন, সেটা আমি রিপোর্টার হিসেবে কভার করেছি, সেটা যেদিন তারা এই ঘটনাটি ঘটিয়েছে সেদিন থেকেই আসলে র্যাবের যাত্রা কাল শুরু করা। আমি তো কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করি না, কিন্তু সেটা 2004 সালে ঘটেছে। যদি ঘটে থাকে সেটাই যেমন অসমর্থনযোগ্য, এখনো সেটা অসমর্থনযোগ্য। আমার কথা হলো তৎকালীন সরকার উইথ আ পায়াস উইশ এই এলিট ফোর্সটা গঠন করেছিল। আপনি করছেন যে সেই সময়কার সরকার, সেটি অবশ্য আমি একটু আজকে আপনার যে অবস্থা সৃষ্টি হয়েছে, জি, এটা তারা এমন ব্যাপারও হয়ে গেছে। এই জন্য টোটাল এলিট ফোর্স কে আপনি মানে ইন্ডিভিজুয়ালি দায়ী করা চলবে না। কিছু
বাই দিস টাইম কিছু ব্যাড এলিমেন্ট আপনার র্যাবের মধ্যে ঢুকে গেছে। খুবই চমৎকার বলেছেন। আমি একটু জনাব নাইমুল ইসলাম খান আপনার কাছে আসি। ইকবাল ভাই কিন্তু স্পষ্ট বললেন যে একবার কোনো কিছু একটা তৈরি হয়ে গেলে বাংলাদেশে এটি উঠিয়ে নেওয়ার লক্ষণ খুব একটা দেখা যায় না। তিনি 1974 সালে আইনটির কথা বললেন, বিশেষ ক্ষমতা আইন, এবং র্যাবের কথা বললেন, রক্ষী বাহিনীর কথা বলেছেন যে পরে নানা কারণে। আপনি কিভাবে দেখেন র্যাবের প্রতিষ্ঠা, এবং ওই সময় এটা ঠিক ছিল কিনা, বর্তমান দাবিটা এটা আবার তুলে ধরার ব্যাপারে ঠিক কিনা, আপনার মূল্যায়ন কি আসলে? ইকবাল ভাই যেটুকু বলেছেন এটুকু মিথ্যা না, তো উনি তো উদাহরণ দিয়ে বলেছেন, কিন্তু সত্য আরো আছে। মনে করেন আমরা যখন বিডিআর এর ঘটনাটা দেখি, বিডিআর একেবারে ওভারহোলিং করা হলো না, একেবারে নামও চেঞ্জ করা হলো। কেন? যে বিডিআর যেন ওই লিগেসিটার আর মানে মাথায় আনতে না হয়। সুতরাং আমরা চাইলে র্যাবের মতো একটা এলিট ফোর্স যদি আমাদের যেহেতু দরকার হবে, আমি এটা মনে করি যে বাংলাদেশের পুলিশ বাহিনী যুগোপযোগী ভাবে নানান রকম স্পেশালাইজড ফোর্সেস এগুলি দরকার হবে। মানে এখন যেহেতু আইটির যুগ, আমাদের হয়তো একটা সাইবার ক্রাইমের জন্যই হয়তো বিশেষ বাহিনীর দরকার হবে। সো এইগুলি কন্টেস্ট করার কিছু নাই। কিন্তু আমি এই মানে ইকবাল ভাইয়ের সাথে সাথে নাসির ভাইয়ের একটা কথাও, যে এই যে পায়াস সুইচটা, এই জায়গাটাতেই কিন্তু গোলমালটা। পায়াসটা কি পায়াস সুইচ? আমি একটা উদাহরণ দিই। আমরা জার্নালিজমের ছাত্র অবস্থায় বিজ্ঞাপনের একটা আধেয় বিশ্লেষণ করতে গিয়ে আমার একদিন একটা ক্লাসের কথা মনে পড়ে, যে কবিরাজি একটা ঔষধ বাজারে বিক্রি হয়, ইত্তেফাকে খুব বিজ্ঞাপন থাকতো। ওই ছোট বিজ্ঞাপনে বড় করে যেটা লেখা থাকতো ওষুধের নামটা আর আরেকটা কথা, যে গর্ভবতী মায়েদের সেবন নিষিদ্ধ। এটা প্রকাশ্য উদ্দেশ্যটা কি? প্রকাশ্য ঘোষিত উদ্দেশ্যটা হলো যেন গর্ভবতী মায়েরা এটা ব্যবহার না করে, করলে কি হয়, গর্ভপাত হয়ে যাবে। কিন্তু আমরা ইনভেস্টিগেট করে দেখেছি যে এটা আসলে বিক্রি হয় অবৈধ গর্ভপাতের জন্য। কারণ এটা মহা কার্যকর ওই অবৈধ গর্ভপাতে, সস্তায় কার্যকরভাবে গর্ভপাত ঘটায়। তা আমাদের এই যে প্রেক্ষাপট, যেটা আমরা র্যাবের কথা বলছি, র্যাব গঠন হওয়ার আগের ঘটনাটা হলো অপারেশন ক্লিন হার্ট। সো ক্লিন হার্টের গর্ভে কিন্তু ক্লিন হার্টের ঔরসজাত প্রতিষ্ঠান হচ্ছে র্যাব। সুতরাং এটা জেনেটিক্যালি যেটা হয়েছে, যে প্রকাশ্য অথবা ঘোষিত উদ্দেশ্য ও কর্মের সাথে এর অপ্রকাশ্য ও অঘোষিত উদ্দেশ্য ও কর্মের যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টেই কিন্তু আমরা আজকে বিশাল ব্যাপ্তি দেখছি। এটার পাশাপাশি কি ঘটছে, আমি যদি আমার পত্রিকায় বা আপনি আপনার টেলিভিশনে 4 জন সাংবাদিককে কাজে লাগান, যে আপনার অবৈধ রোজগার ম্যানেজমেন্টে টাকা নিয়ে আসো, ওইখানে চাঁদাটা নিয়ে আসো, ওইখানে মানে ব্ল্যাকমেল করে কিছু হাসিল করো, এই 4-5 জন আপনার টাকা আদায়ের পাশাপাশি একটা সময় তারা লোভে পড়বে এবং তারাও প্রাইভেট প্র্যাকটিস করবে বিয়ন্ড ইয়োর নলেজ। কিন্তু আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনি তো তাকে দিয়ে অন্যায়টা করাচ্ছেন। একটা রাষ্ট্র বা সরকার যখন একটা বাহিনী প্রতিষ্ঠা করে, তাকে প্রশ্রয় দেয় বা আকারে ইঙ্গিতে ওই কাজগুলি করায়, তারা তখন কি করে, যে কোনো বাহিনী, এটা পুলিশ র্যাব বলে কিন্তু কোনো পার্থক্য নাই, আমি জেনারেলি বলছি, তারা তখন ছোট ছোট ভালো ভালো প্রাইভেট প্র্যাকটিসও করে। কি, নাইমুল ইসলাম খানের 50 লাখ টাকা ইকবাল ভাই দেয় না, আমি পাও না, ও র্যাবের কাছে গেলে বা পুলিশের কাছে গেলে ইকবাল ভাইকে একটা ক্রস ফায়ারের ধমক টমক দিয়ে 50 লাখ টাকা আদায় করে, আমিও 10 লাখ টাকা দিয়ে দিই, যে টাকাটা একসাথে পেয়েছি। এইভাবে মোবাইল ফোন উদ্ধার থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা আদায় সহ ঘটনাটা বাড়তে বাড়তে এখন 7 জনের কিলিং পর্যন্ত চলে যাবে। এবং এটা পরবর্তীতে যদি এখনই আমরা এটা নিয়ন্ত্রণে না নেই, এটার পরে আরো বড় রকম অনেক কিছুই হতে পারে। তা এইগুলি হচ্ছে কেন? র্যাব ডিসমেন্টেল করা যেতে পারে, আবার নাও যেতে পারে। বেসিক্যালি দরকার আসলে রাষ্ট্রের তথা সরকারের সিদ্ধান্ত, যে আমরা এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমরা যদি বিচার বহির্ভূত, শুধু হত্যাকাণ্ড না, বিচার বহির্ভূত কর্মকাণ্ড, মানে আমি এটা শব্দটা লিখেছি ইন্টারভেনশন, বিচার বহির্ভূত, বিচারকে এড়িয়ে যাওয়ার মতো কোনো ইন্টারভেনশন আমরা করব না। যদি রাষ্ট্র এই সিদ্ধান্ত নেয় এবং রাষ্ট্র যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আরেকটু সৃজনশীল এবং উদ্ভাবনী হয়, আমি মনে করি এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাবো। র্যাবও কলঙ্ক মুক্ত করে নতুন ভাবে চলতে পারবে, পুলিশেরও আমি মনে করি কাজ করার সক্ষমতা বাড়ানো যাবে। ওইগুলি সমস্যা না,
আমি র্যাবকে অ্যাকিউজ করব না, আমি পুলিশকেও অ্যাকিউজ করব না। আমি মনে করি এর জন্য সরকার দায়ী। এটা সরকারেরই প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি টু রেস্টোর দি ক্রেডিবিলিটি এন্ড আদার থিংস ইন দোজ ফোর্সেস। আমরা একটা বিরতি নিচ্ছি ইকবাল ভাই, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে এই বিচার বহির্ভূত যে কোনো ধরনের কর্মকাণ্ড থেকে আলাদা থাকার কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারংবার বলেছেন, সংসদে বলেছেন, বাইরে বলেছেন। তো এই ব্যাপারে এই সরকার এইটা করার ক্ষেত্রে সরকারের আসলে উদ্যোগগুলি কি ভবিষ্যতে? আমরা একটা বিরতি নিয়ে ফিরে আপনার কাছে। ফিরে এলাম। আজকে বাংলাদেশে আমাদের একজন দর্শক এম রহমান নুনি পাবনা থেকে জানতে চেয়েছেন যে আমাদের আজকে টাইটেল যে ব্র্যান্ড বাংলাদেশ, এটা কি আসলে ব্র্যান্ডিং বাংলাদেশ না বাংলাদেশ ব্র্যান্ড? আমরা আসলে আজকের টাইটেলটিতে বাংলাদেশ এজ এ ব্র্যান্ড কিরকম সেটার জন্য ব্র্যান্ড বাংলাদেশ নামকরণ করেছি, একটু মক করে করা। জানাব ইকবাল ভাইয়ের কাছে আমি জানতে চাইবো, নাইম ভাই বলছিলেন যে আপনি একটি বাক্য বলবেন। একটি বাক্য, সেটা হচ্ছে যে র্যাব গঠন করার প্রকাশ্য এবং ঘোষিত উদ্দেশ্যটা কি ছিল? যে দেশের শান্তি ও নিরাপত্তা, মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা এলিট ফোর্স আমাদের দরকার, অর্থাৎ আইনের শাসনকে শক্তিশালী ভাবে প্রতিষ্ঠা করার জন্যই এই বাহিনী। তো এই বাহিনী যদি অপ্রকাশ্যভাবে আইন বহির্ভূত জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কাজটা করে, সেখানেই হলো আমি দ্বন্দ্বটা দেখাচ্ছি। সরি ইকবাল ভাই, মানে এই বিচার বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে সরকার কি কি উদ্যোগ নিতে যাচ্ছে এ ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবচেয়ে বেশি সিরিয়াস দেখেছি বিগত কয়েক বছরে। হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যে কোনো হত্যাকাণ্ডের বিরোধিতা করা বা মেনে না নেওয়া এটাই স্বাভাবিক, কারণ তিনি নিজে পরিবারগতভাবে তিনি নিজে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডের একটা বড় শিকার। তার বাবা, আমাদের জাতির পিতাকে হত্যা করা হয়েছে, তার মা, তার ভাই, তার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে, এবং সেই কারণের জন্য তিনি কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো হত্যাকাণ্ডের তিনি কিন্তু বিরোধী। আজকে র্যাব যে হত্যাকাণ্ড, আপনি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, প্রথম প্রশ্ন হলো বিচার বহির্ভূত শুধু নয়, যে কোনো হত্যাকাণ্ড। আমরা শুধু বিচার বহির্ভূত কেন বলতে চাচ্ছি? যে কোনো হত্যাকাণ্ডই কিন্তু বিচার করে যে হত্যাকাণ্ড, সেটা তো এক ধরনের জাস্টিফিকেশন পাওয়াই যায়। আমরা যদি কোনো অপরাধীকে ফাঁসি দেই, সেটা তো একটা হত্যাকাণ্ড, কিন্তু সেটা তো জাস্টিফাইড না। একটা কথা আছে যে আপনাকে র্যাব বা কোনো ল এনফোর্সিং এজেন্সি টেনে নিয়ে গিয়ে আপনাকে মেরে ফেললো, সেটা বিচার বহির্ভূত বলছে। আর আমাকে যদি রাস্তায় গুলি করে যদি কোনো দুষ্কৃতিকারী যদি মেরে ফেলে, সেটাও হত্যাকাণ্ড, সেটাও কিন্তু একই অপরাধ। রাইট। তাই আমি বলতে চাচ্ছি যে আজকে এই আমাদের নাসির ভাই একটা বলেছেন, আমরা তো সেসব অপরাধের সাংঘাতিক রকমের কথা বলি, অপরাধের সাংঘাতিক রকমের মাপাটা ঠিক হবে কিনা? কারণ যে আমার নিরাপত্তা দেওয়ার কথা, সে আমাকে বিচার বহির্ভূতভাবে মারবে, আর একজন অন্য দুর্বৃত্ত মারবে, দুইটা কিন্তু আবার না। আমি আমার বক্তব্যটা হলো যে বিচার বহির্ভূত হোক আর এমনি হত্যাকাণ্ড হোক, দুই হত্যাকাণ্ডই কিন্তু অপরাধ, এবং দুটি হত্যাকাণ্ডই কিন্তু আইনগতভাবে সিদ্ধ নয়। এখন প্রশ্ন হলো যে স্বাভাবিকভাবেই যে যাদের হাতে আইন, যারা আইনের রক্ষক হবেন, তারা যদি আইনের ভক্ষক হয়ে যান, তাহলে সেটা আরো বেশি জনগণে শঙ্কা তৈরি করে। আর সবচেয়ে বড় জিনিস যেটি, এই হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো আজকে প্রথম নয়, এর আগেও হয়েছে। নাসির ভাই বলেছেন যে বর্তমানে হচ্ছে, তা কিন্তু সঠিক নয়। কিছুদিন আগে মিডিয়াতেও প্রকাশ হয়েছে যে 2001 থেকে 2006 বিএনপি সরকারের সময় 4342 জনের মতো এই গুম এবং অপহরণের মামলা রেকর্ড করা হয়েছে। আর 2009 থেকে 2013 সেই সময় হয়েছে তার থেকে কম, অর্থাৎ 4200। আমার বক্তব্য ওইখানে না যে এই তুলনামূলক ইয়েটা দেওয়া এই কারণের জন্য যে কম বা বেশি দেখানোর জন্য না, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলো হচ্ছে, এবং আমরা যদি এটাকে রুখতে যদি না পারি, তাহলে সমাজে এক ধরনের নিরাপত্তাহীনতাই সৃষ্টি হবে। বিশেষ করে নারায়ণগঞ্জের ঘটনার পরে
যে সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টির এইটা থামানোর জন্য সরকারের পক্ষ থেকে কি আসছি, উদ্যোগ আছে? একটু যদি নারায়ণগঞ্জের ঘটনা পরে কিন্তু একটা আমি যদিও অত্যন্ত নৃশংস এবং আমাদের সকলের জন্য দুঃখজনক ঘটনা, কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে একটি ঘুরে দাঁড়ানোর আমাদের একটা সুযোগ এসছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেখেন যে একের পর এক যে পদক্ষেপগুলো তিনি নিয়েছেন, 3 জন সেনাবাহিনীর উচ্চপদস্থ সেনাবাহিনীর তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, হাইকোর্ট তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে এবং পরিবারের যারা সদস্য তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে ক্ষমতাবানই হোক না কেন, কারণ এই যাদের একজনের র্যাবের একজন যে কর্মকর্তা তিনি আমাদের একজন প্রভাবশালী মন্ত্রীর তিনি জামাতা, তারপরেও কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে এবং সেই মন্ত্রী কিন্তু প্রভাবশালী মন্ত্রী আজকে অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, অনেক সমালোচনার সম্মুখীন হচ্ছেন এবং আমি মনে করি যে আজকে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপগুলো নেওয়ার পেছনে আমাদের মিডিয়ারও একটা ভূমিকা আছে। মিডিয়া কিন্তু সরকার ভালো ভূমিকা নিচ্ছে, আমরা একটু সরকারের ভূমিকা আমি আরেকটু আসছি, একটা বলতে চাই যে আজকে দেখুন গতকালই আমরা দেখলাম যে 2000-এর মতো এই র্যাব কর্মকর্তা এবং তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আরেকটি জিনিস যেটা আমি বলতে চাই সেটি হলো যে কোনো বাহিনীর ভিতরে সমস্যার সৃষ্টি হলে সে বাহিনীকেই বিলুপ্ত করে দিতে হবে এটা কিন্তু কোনো যুক্তি নয়। আমার মাথা ব্যথা হলে বলে মাথা কেটে ফেলতে হবে সেটা নয়। যারা এই কাজগুলো করছেন তাদেরকে দৃষ্টান্ত, কিন্তু ক্যান্সার হলে তো ক্যান্সার কাটতেই হবে না, ক্যান্সার কাটা হয় না, কিন্তু ক্যান্সার কিন্তু বিলুপ্ত করা হয়, সার্জারি করে বাদ দেওয়া হয়। কারণ ক্যান্সারটা যেটা হচ্ছে ক্যান্সারটা ছড়ায়। আজকে আবার ক্যান্সারেরও প্রশ্ন আছে, যখন প্রথম দিকে ক্যান্সারের যে এখান থেকে উৎপত্তি সেটা যদি ধরা হয় তাহলে রে দিয়ে সেটা বন্ধ করে দেওয়া হয়, রিমুভ করা হয়। আমার প্রশ্ন হলো, হ্যাঁ আমার প্রশ্ন হলো আজকে এটা কি র‍্যাব কি আমাদের মাথা না ক্যান্সার সেটাই আসলে বিবেচনার বিষয়। আজকে র‍্যাবের ভিতরে ক্যান্সারই বলুন অথবা মাথা বলুন, আজকে যদি এই র‍্যাবকে যদি আমরা যদি সংস্কার করতে পারি এবং তাদেরকে যদি আমরা আইনের মধ্যে রাখতে পারি তাহলে তাদের দ্বারা যে কাজগুলো ভালো কাজগুলো, আমি তো একটা বলেছি যে তাদের যেমন দুর্নাম হচ্ছে, আবার অনেকেই কিন্তু যেটা নাইমুল বলল একসময় ছিল পুলিশের কাছে না গিয়ে র‍্যাবের কাছে যেত আমার টাকা উদ্ধার করার জন্য। আমরা আপনার বক্তব্য পরিষ্কার, এটা একটু আমি জনাব মীর নাসির আপনার কাছে জানতে চাইবো যে সরকার তো অনেকগুলো উদ্যোগ নিল, আসলে আপনার মূল্যায়ন কি যে সরকার যদি প্রথম থেকে কঠোর মনোভাব পোষণ করতেন তাহলে হাইকোর্টকে রুল ইস্যু করতে হতো না। যেমন আমি আপনাকে বলি, রামুর একটা ঘটনায় সারা দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী স্টেটমেন্ট করলেন যে এখানে বিএনপি জামাত জড়িত। এই ঘটনার ফার্স্ট স্টেটমেন্ট ছিল যে এই ঘটনার সাথে বিএনপি জড়িত। আজকে তিনি যে স্ট্যান্ডটা নিয়েছেন সে স্ট্যান্ডের প্রথম দিন নিত তাহলে এর মধ্যে অনেকেই গ্রেফতার হয়ে যেত। হোয়েন হাইকোর্ট ইস্যুড রুল, হাইকোর্ট যখন মনে করে সিভিল প্রশাসন বিশেষ কোনো প্রভাবশালী মহলের মদদে বা ছত্রছায়ায় আইনকে সঠিকভাবে প্রয়োগ করছেন না, তখন হাইকোর্ট রুল ইস্যু করে। হাইকোর্টের অন্য কোনো কাজ নাই রুল ইস্যু করার জন্য। হাইকোর্ট এটা অ্যাপেক্স বডি, অ্যাপেক্স জুডিশিয়াল কোর্ট, তার অনেক কাজ, তার অরিজিনাল জুরিসডিকশনই নাই। যখন ওরা বুঝতে পারেন, ফিল করেন যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইজ টোটালি ফেলিউর টু টেক ড্রাস্টিক অ্যাকশন হুইচ নিডেড, তখন ওনারা সুমোটো রুল ইস্যু করে। কিন্তু রুল ইস্যু করা মানে এটা নয় ওনাদের রুল ইস্যু না করলে যে গ্রেফতার করা যাবে না সেটা নয়। গ্রেফতার করতে কোনো বাধা ছিল না ঘটনার পর মুহূর্ত থেকে। দেয়ার আর টু নেচার অফ অফেন্স, কগনিজেবল অফেন্স অ্যান্ড নন কগনিজেবল অফেন্স। যেখানে 7টা গ্রুপস অফ মার্ডার হয়েছে সেখানে কোনো প্রসিজার দরকার নাই, জাস্ট পুলিশ ক্যান অ্যারেস্ট দেম। তবে পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে হবে। পুলিশ এখন নতজানু প্রশাসন নিয়ে পুলিশ আছে। পুলিশ কোনো প্রভাবশালী মহল, পরিবারের আপনার বা ব্যক্তির বা মহলের ইনস্ট্রাকশন ছাড়া কোনো কাজে হাত দিতে তারা ভয় পায়। আর না হলে আপনি দেখেন হঠাৎ করে এরা এত বেপরোয়া কেন হলো। আমি কাউকে হাট করার জন্য বলছি না। 5ই জানুয়ারি নির্বাচনটা করার জন্য বর্তমান সরকার 100% আপনার রিলাই করেছে, ডিপেন্ড করেছে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে। তাদেরকে দিয়েই
এই নির্বাচনটা একটা বাংলাদেশে কে কবে এত কৃতজ্ঞ ছিল? বাংলাদেশে কে কবে এত কৃতজ্ঞ ছিল যে আমাকে দিয়ে যেটা করবে পরে আমাকে সেটা এত পুরস্কার? এটা আপনাদের বিএনপি থেকে বারবার বলা হচ্ছে অনেকভাবে, কিন্তু এটা আমি ঠিক বুঝতে পারি না। আমাকে একটু মেহরবানি করে শেষ করতে জি, দিন। আপনি শেষ করেন। সেই জন্য হ্যাঁ। আইন শৃঙ্খলা বাহিনী এরা এত বেপরোয়া হয়ে গেছিল। আজকে যে মার্ডারগুলো হলো, এগুলি গ্রুসাম মার্ডার, এখনো ওনাদের অ্যারেস্ট করা হয় নাই। কার জন্য অপেক্ষা হচ্ছে? হাইকোর্টে অর্ডার জন্য অপেক্ষা করার দরকার ছিল না। হোম মিনিস্টার আজকে মাননীয় প্রধানমন্ত্রী নাসির ভাই, আপনি বললেন আমি একটা বিরতি নেই, আপনি এই জায়গা থেকেই বললেন। আমি শুধু আপনাকে মনে করে দিতে চাই নাসির ভাই, নারায়ণগঞ্জে ডিসি, এসপি, র্যাবের সিও সহ 7 জন কর্মকর্তা একদিনে প্রত্যাহার করা হয়েছে, স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বাংলাদেশে এরকম কোনো ঘটনা এর আগে ঘটেছে কিনা আমি জানি না। 81 জন পুলিশ কর্মকর্তা, এসআই, এএসআই সহ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশে র্যাবের 3 জন কর্মকর্তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, যারা আবার আর্মিতেও কাজ করছিলেন, তারা সশস্ত্র সেনাবাহিনী। এরকম ঘটনা আপনি আর মনে করতে পারেন না? না, এটা আপনি আর মনে করতে পারেন কিনা আপনি আবার যদি একটু বলেন আর কি, এটা অ্যাপ্রিশিয়েট করবেন কিনা? আমি তো অ্যাপ্রিশিয়েট এবং ধারাবাহিক আমার কথা তবে ওদেরকে রিলিজ করে দিয়ে whether you are relieving them from the burden of their criminal liability, সেটা আমাকে দেখতে হবে। আপনি তাদেরকে পোস্টিং থেকে রিলিভ করে দিয়ে whether you are relieving them from the burden of criminal liability, সেটা আমাকে দেখতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ, এটা জুডিশিয়াল কিলিং এর মতন হয়ে গেল। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে যেই নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, সেই ঘটনায় অভিযোগ করার পর দিন, তারপর দিনও তাকে প্রকাশ্যে দেখা গেছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো। আমরা একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে আসবো আবার একটু। ফিরলাম আজকের বাংলাদেশে। নাসির ভাই, আপনি বলছিলেন যে সরকারের সদিচ্ছার অভাবের কথা, কারণ দেরি করেছে সরকার। এই প্রসঙ্গে যদি আপনি একটু শেষ করে দিতেন। আমি সেখানে বলতে এইটাই, আজকে কেউ বলুক আর না বলুক, সে স্বীকার করুক না করুক, আজকে বাংলাদেশ একটা একদলীয় সরকারের জাতাকলে আমরা আছি, এবং বর্তমান সরকার অত্যন্ত ক্ষমতাসীন, এবং তার কোনো বিরোধী দল নাই। সংসদেও কোনো তথাকথিত কোনো বিরোধী দল নাই। কিন্তু সরকার যদি সিনসিয়ার হতো এবং সরকার যদি আপনার আরো এফেক্টিভ হতো, তাহলে নুর হোসেন তো এতদিন পালিয়ে থাকতে পারতো না। নুর হোসেন, নজরুল দুজনে হলে সরকারি দলের, এখানে কিন্তু আর কাউকে দায়ী করার কোনো স্কোপ নেই। সেই জন্য সরকার ফ্রম দ্য ইনসেপশন অফ দ্য ইনসিডেন্ট আপনার র্যাম্পেন্ট যদি অ্যাকশনে যেত, তাহলে আজকে অবস্থা সৃষ্টি হতো। কোথায় নাইম ভাই, একটি প্রশ্ন আসে, এই আমি নাসির ভাইয়ের কথা ধরে বলি যে সরকার বা নিরাপত্তা বাহিনী কি পুরো ঘটনা প্রথমে আড়ালে রাখতে চেয়েছিল? কারণ মানে অভিযোগের পরেও আমরা দেখেছি অভিযোগ দুজনে আওয়ামী লীগ, নজরুল আওয়ামী লীগ। আমি বাংলাদেশের ভালো ভালো হাসপাতালে একটা জিনিস দেখি, ওরা ক্রিটিক্যাল রোগীর ক্ষেত্রে কোনো ডকুমেন্টেশনের ধারাবাহিকভাবে ডকুমেন্টেশন করে না। তারা মৌখিক চিকিৎসাটা করে। কারণ হলো যখনই দেখে যে পেশেন্টটা মারা যাবে বা মারা যাওয়ার উপক্রম, তখন তারা পরিস্থিতির আনুগ ক্রিটিক্যাল হিস্ট্রিটা তৈরি করে ফর দেয়ার সেলফ ডিফেন্স। মানে তাদের এটা ঘৃণ্য চক্রান্তই থাকে এখানে। এটা আমি বিভিন্ন ক্রিটিক্যাল রোগীর ক্ষেত্রে দেখেছি। এখানেও কিন্তু আমরা যেটাকে বলছি দেরি না, এখানে আসলে ঘটনাটা যখন তারা দেখে যে এক্সপ্লোসিভের মতো হয়ে গেছে, তখন এই যে সময়টা আমরা যেটা বলতেছি অ্যাকশনে যায় নাই, তদন্ত করে নাই, এগুলি আসলে সব হলো ম্যানেজমেন্ট। সব ম্যানেজ করা হয়েছে, একটা আরেকটা দিয়ে কিভাবে ঢাকবে, যতটা পারা যায় ওই সময় চেষ্টা করা হয়েছে। এমনকি আজকে যদি আমরা যে ভাবছি যে নূর হোসেনকে পাওয়া যাচ্ছে না, নূর হোসেনকে পাওয়া যাচ্ছে না নাকি তাকে কোথাও লুকিয়ে রেখে পরে নাটকীয়ভাবে হাজির করা হবে, নাকি তাকে ইতিমধ্যেই ক্রসফায়ার করা হয়েছে, নাকি কোনো একদিন হঠাৎ করে একটা এনকাউন্টারের মধ্যে তাকে ধরতে গিয়ে কি হবে, এগুলি সবই ডিপেন্ড করছে চাপটা কি পরিমাণ জেনুইন, সরকারের সদিচ্ছা কতখানি, এবং তাদের বিভিন্ন জনকে বাঁচানোর। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, বিভিন্ন জন। এই নূর হোসেন যদি ধরা পড়ে, এক্সপোজড হয়, কোর্টে প্রকাশ্যে চলে আসে, তার কথায় আরো যে কত মানুষ এখানে জড়িত হয়ে যাবে, এগুলি কিন্তু ভেবে দেখার বিষয় আছে। সুতরাং আমরা ওই রকম আশা করতে পারি না। কিন্তু পলিটিক্যাল একটা বিষয় আমার যেটা মনে হয়, এটা পলিটিক্যাল উইলের বিষয়। আমাদেরকে আমরা যতই পুরনো ঘটনা আলোচনা করব, আমি মনে করি যে গতকালের ঘটনাও আমি আলোচনা করতে চাই না। যদি আজকে আমরা গুড গভর্নেন্সের যাত্রাটা অন্তত শুরু করি, যে আমরা আজকে থেকে ঘোষণা করলাম যে আমরা জিরো টলারেন্সে যাব অ্যাবাউট এনিথিং
এনি এক্সট্রা জুডিশিয়াল অ্যাকশন, এক্সট্রা জুডিশিয়াল কোনো ইন্টারভেনশন অ্যাকশন কিছু হবে না এটা যদি আমরা করি। কারণ আবারও আপনাকে বলি যে নূর হোসেন কে? নূর হোসেন আওয়ামী লীগের বলছি না, নূর হোসেন তো বিএনপিরও ছিল, নূর হোসেন জাতীয় পার্টিতে ছিল। ডু ইউ রিমেম্বার? নূর হোসেনের উত্থান কিন্তু জাতীয় পার্টির ধরে, জাতীয় পার্টি বিএনপি হয়ে কিন্তু সে আওয়ামী লীগ আসছে। তার মানে আমাদেরকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের সকলকে এটাও বিশ্বাস করতে হবে যে এই দুর্বৃত্তদের আসলে কোনো দল দল থাকে না, নেই, দল নেই। আদর্শ তো নেই, দলও নেই। ইকবাল ভাই, আমি একটু অন্য প্রসঙ্গে আসতে হচ্ছে যে যেহেতু বাংলাদেশ ব্র্যান্ড নিয়ে আমরা কথা বলছি, যে সরি, মুক্তিযুদ্ধ- আমি এক সেকেন্ড একটা প্রপোজাল। এইটা গ্রুসম মার্ডার, এটা প্রথম না, আরো অনেক হয়েছে। 5 বছর হোক, 10 বছর আগে হোক, 7 বছর আগে হোক, 8 বছর আগে হোক, এগুলি সব একটা এন্ড করার জন্য দেয়ার শুড বি এ জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি হেডেড বাই ফর্মার চিফ জাস্টিস অফ দি কান্ট্রি। তাহলে দেখবেন সেখানে যারা যারা ক্ষতিগ্রস্ত, যারা যারা ভিকটিম, দে উইল অল ফাইল দেয়ার গ্রিভান্সেস দেয়ার, এন্ড সেগুলি নিয়ে অথবা কিনা অ্যাকাউন্টেবিলিটি আসবে, একটা জবাবদিহিতার আওতায় আসবে। যেরকম এক্সট্রা জুডিশিয়াল কিলিং করলে কেউ ছাড় পাওয়া এই যাবে না। প্রস্তাবটি নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমি যে প্রসঙ্গটি আসতে চাইছিলাম, মুক্তিযুদ্ধের ভিনদেশী বন্ধুদের বা সম্মাননা জানানোর জন্য যে ক্রেস্ট দেওয়া হয়েছে, সেই ক্রেস্টের ওই মানে অনেকটা বড় অংশ ধরেই বিরাট জালিয়াতি করা হয়েছে স্বর্ণে, কাঠে। তো সেই বিষয়টি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছে? আমরা দেখেছি যে সাবেক প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের তাজুল ইসলাম, মন্ত্রণালয়ের সাবেক সচিব মিজানুর রহমান সহ বর্তমান সচিবের নামও আসলে আসছে। আর এটা কিভাবে দেখা হচ্ছে? একটি জিনিস দেখুন, আমাদের দেশে অপরাধ আগেও হয়েছে, বর্তমানে যে হচ্ছে না তাও নয়, বর্তমানেও হচ্ছে। কিন্তু পার্থক্যটি হলো, অতীতে অপরাধগুলোকে স্বীকার করা হতো না, বা অপরাধীদের ধরা বা অপরাধীদেরকে বিচার করার ব্যাপারে সেই ধরনের পদক্ষেপ আমরা দেখিনি, অথবা জজ মিয়ার মতো নাটক সৃষ্টি করা হতো। আজকে কিন্তু দেখুন, মীর ভাই আছেন চট্টগ্রামে, জামাল সাহেব একজন বিশিষ্ট ব্যবসায়ী, তিনি বিএনপির সরকারের সময় 2003 সালের 22 জুলাই এবং তিনি অপহৃত হলেন, গুম হয়ে গেলেন। তারপরে অনেক দিন পরে 2006 সালে এসে ফটিকছড়ির একটা পাহাড়ি এলাকা থেকে তার কঙ্কাল পাওয়া গেল। এমনকি সেই সময় তার পরিবারের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স পর্যন্ত তাদেরকে সেইভাবে করতে দেওয়া হয়নি, যদিও তিনি তৎকালীন সরকারি দলের একজন কিন্তু বড় ধরনের একজন নেতা ছিলেন, ডোনাল লিডার ছিলেন। তো এখন প্রশ্নটি হলো, আজকে কিন্তু দেখুন যে নজরুলের শ্বশুর কিন্তু ওপেনলি কিন্তু মিডিয়াতে কথা বলছেন, প্রেস কনফারেন্স করছেন, এবং আমরা মিডিয়াতে ওপেনলি কথা বলছি এবং আমরা স্পষ্ট করে লিখতে সুযোগ পাচ্ছি। এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মতো এরকম প্রভাবশালী মন্ত্রী শ্বশুর থাকা সত্ত্বেও জামাতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হচ্ছে। এবং আপনি যেটা বলেছেন প্রথমে, যে পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে, আমি মনে করি আজকে একটি জায়গাতে, আমি প্রথমে বলেছি যে এই ঘটনা আমাদের সারা দেশের বিবেককে জাগ্রত করেছে। দীর্ঘদিন থেকে আমরা পাপ করছি, সেই পাপের একটি জায়গাতে এসে আজকে এই অবক্ষয়, এবং এইখানে দাঁড়াতে হলে আজকে একে অন্যকে দোষারোপ করে নয়, আমাদেরকে সবাইকে মিলে দাঁড়াতে হবে যে আমি যে অন্যায় করেছি, মীর নাসির সাহেব যে অন্যায় করেছেন, বা নাইমুল যে অন্যায় করেছি, আমরা প্রত্যেকেই এই অন্যায়কে স্বীকার করে আমাদের কাছকে দাঁড়াতে হবে যে আর অন্যায় হতে দেব না। এবং আমি এই জায়গাটাতে আপনাকে জিজ্ঞেস করি যে এইরকম যদি একটা আহ্বান সরকার পক্ষ থেকে আসে, যে আসেন আমরা সবাই মিলে এই অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করি, আপনারা কি সাহায্য করবেন বিএনপির পক্ষ থেকে? সরকার যদি সেটা সিনসিয়ারলি সরকার মিন করে, যে একটা জুডিশিয়াল হাই পাওয়ার ইনকোয়ারি কমিটি হেডেড বাই ফর্মার চিফ জাস্টিস করে, তাহলে আমরা যারা ফর্মার চিফ জাস্টিস তো আপনারা অনেক পছন্দ করেন, শুধু মানে যে ফর্মার চিফ জাস্টিস হবে শুধু ইয়ে না, এছাড়া খায়রুল হক সারা, বুঝছেন, যে কোনো একজন করা হোক না। আসলে এটা শুনেন, এটা বড় মর্মান্তিক, বড় ভয়ানক পরিস্থিতি দেশের জন্য। এই 7 জনের জন্য অ্যাটলিস্ট জিনিসটা আজকে বেশি উঠলো, না হলে সেটা ইকবাল ভাইও বারবার বলছিলেন। আমি লাস্টলি বলবো যে র‍্যাবকে কোন অবস্থাতেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। আমি একটু বিরতিতে যাব। নাইম ভাই, ইকবাল ভাই যে প্রস্তাবটা দিলেন, সেটা কি আপনার কাছে বাস্তবসম্মত মনে হয় যে সবাই মিলে একসাথে সেই রিকনসিলিয়েশনটা করা সম্ভব কিনা? আমার মনে হয় যে এই গুণগতভাবে এই চিন্তা চেতনা থেকে সলিউশন সম্ভব, কিন্তু পার্সিয়াল কম্পার্টমেন্টাল প্রস্তাব ব্যবহার হবে না। কারণ এটা তো, রাজনীতিটা তো সামগ্রিক একটা বিষয়, কোন একটি ইস্যুতে সবাইকে পাওয়া যাবে বলে আমার একটু সন্দেহ আছে, মানে সকল রাজনৈতিক দলকে। তবে
মানে যে উদ্দেশ্য এবং যে অ্যাটিটিউড থেকে ইকবাল ভাই বলেছেন, এই অ্যাটিটিউড যদি সরকার নেয়, আমার মনে হয় আমাদের একটা দরজা খুলতে পারে একটা কনসেনসাসের দিকে যাওয়ার। আমরা একটা বিরতি নিয়ে সেই দরজা খোলা প্রসঙ্গে ইকবাল ভাইয়ের আরেকটু ধারণাটা আমরা একটু শুনবো এবং এটা আপনাদের দুজনের কাছে সেটা মূল্যায়ন শুনবো। একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, এই রকম ঘটনা প্রতিরোধ করতে কিভাবে সবাই মিলে দাঁড়ানো যায়, আপনি সেটা দরজা জানালা খোলার প্রসঙ্গটি আপনি আমি বলছেন। যেটা বলতে চাই সেটা হলো, পাপ তো আমরা করা শুরু করেছি। আমাদের পিতাকে হত্যা করে, মাকে হত্যা করে, ভাইকে হত্যা করে, শিশুকে হত্যা করে, এবং একের পর এক সেদিন থেকে সেই রক্তের মধ্য দিয়েই কিন্তু আমাদের পাপ ছড়িয়ে যাচ্ছে। আজকে আমরা মানবাধিকারের কথা বলি, সেদিন কিন্তু আমরা অনেকেই মানবাধিকার মানিনি। আমাদের বিবেক কিন্তু তাড়না করেনি যে আমাদের পিতৃহত্যার বিচার আমরা করব। আজকে আমি মনে করি যে এই 7 জনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটা সুযোগ এসেছে, সারা দেশের বিবেক জাগ্রত হয়েছে আমরা মনে করি, এবং প্রধানমন্ত্রী বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। এখানে আমি শুধু বলতে চাই যে বারবার সরকারকে যদি আপনি আঘাত করেন যে সরকার কিছুই করছে না বা সরকারের এই কাজটি ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু সরকার পদক্ষেপ নিতে কিন্তু সরকারেরও কতগুলো প্রশ্ন দেখা দেবে। যেমন আজকে দেখুন, যাদের বিরুদ্ধে আজকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তারাও তো এই সমাজের মধ্যে, তাদেরও কিন্তু অনেক লবি আছে বা তাদেরও অনেক কিন্তু স্বজন আছে, ক্লাস আছে, তারা কিন্তু রক্ষা করতে আসবে। তাই আমি মনে করি যে পদক্ষেপগুলো হচ্ছে, আমরা আরো পদক্ষেপ চাই। এবং আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু শুধু প্রশ্ন, এটা অনেকগুলি দর্শক একটা প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে মন্ত্রীর জামাই বা জামাতা যিনি আছেন, যে তিনি আটক হলে অনেকেই মনে করছেন যে অনেক শক্তিশালী লোকও আসলে পার পাবেন না, সেইটা কি মানে আমরা দেখব যে খুব সম্ভব হয়েছে বা সরকারের মুখ উজ্জ্বল করার ক্ষেত্রে সেটা ভূমিকা রাখবে? একটি দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এর আগেও কয়েকটি পদক্ষেপ নিয়েছেন, যেমন আবুল হোসেন সাহেবকে সরিয়েছেন, এক সময় সুরঞ্জিত বাবুকেও সরিয়েছিলেন, এবং আজকে মায়া সাহেব ক্যাবিনেট মিটিংয়ে তিনি যাননি, এবং প্রধানমন্ত্রী জেনে শুনেই কিন্তু তার জামাতা হওয়া সত্ত্বেও এই পদক্ষেপগুলো নিয়েছেন। এবং যখন প্রমাণিত হবে এই ঘটনাগুলো, আরেকটা জায়গাতে আছে এখনো কিন্তু তদন্ত শেষ হয়নি, তদন্ত যখন শেষ হবে এবং সবগুলো ঘটনা যখন উদ্ঘাটিত হবে, তখন আমি মনে করি যে প্রধানমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন এবং প্রধানমন্ত্রী পদক্ষেপ নেবেন, এটাই আমরা এই প্রধানমন্ত্রীকে জানি। সব সমস্যার সমাধান একটা রায়ে খুঁজে পাই। ভারতের চিফ জাস্টিস হেডেড বাই চিফ, একটা ফুল বেঞ্চ গত 27শে সেপ্টেম্বর একটি জাজমেন্টে বলেছে, একটা দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উপযুক্ত লোকদেরকে সংসদে পাঠাতে হবে। সেই জন্য আমি বলি, আজকে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে, লেট দেয়ার বি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। দ্য বিট অফ ডেমোক্রেসি ইজ টু এনশিওর দ্য পার্টিসিপেশন অফ অল ওয়ার্কস অফ পিপল ইন দ্য ইলেকশন। এবার একটা নির্বাচন হয়, দেখবেন আইনের শাসন আসতে বাধ্য এবং মানুষ তখন আস্তে সজাগ হয়ে যাবে। আমি সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী সত্যাশী বর্মার নেতৃত্বে যে জাজমেন্টটা দিয়েছে, আমি মনে করি, এবং এটা আমাদের দেশের জন্য একটা আই ওপেনার, যে সবাইকে এনশিওর করতে হবে টু পার্টিসিপেট ইন ইলেকশন, লেট দেয়ার বি ফেয়ার ইলেকশন আন্ডার এ নিউট্রাল গভর্নমেন্ট। আপনি মনে করছেন যে নির্বাচনটা, নাইম ভাই আপনার কাছে শেষ প্রশ্ন। কমপ্লিটলি এটা আমি ইকবাল ভাইয়ের প্রস্তাবে তাও একটা সম্ভাবনা ছিল, ওনার এই প্রস্তাবে কোনো সম্ভাবনা নাই। আমি সদ্দূর বুঝি ভারতের ওই বিচারকের যদি বাংলাদেশে আইনা দেওয়া হয়, উনি এই রায় বাংলাদেশের জন্য দিবেন না। কারণ আপনারা যে এই অপারেশন ক্লিন হার্ট করেছেন, খুব সুন্দর নির্বাচনের ভিতর দিয়ে আপনারা বিজয়ী হয়েছিলেন। আপনারা যে পরবর্তী সরকারগুলি কিন্তু এই, আপনারা যদি বিতর্ক করেন 2008-এর নির্বাচন নিয়ে হয়তো বিতর্ক করতে পারেন, আর বিশেষত নির্বাচন যেটা নিয়ে আপনাদের মূল আপত্তি ছিল 5ই জানুয়ারি, কিন্তু এর আগে তো আপনারা সুনির্বাচিতই ছিলেন, তখন এক্সট্রা জুডিশিয়াল অনেক কিছু ছিল। কেন ছিল? আমার যেটা মনে হয়, আমাদের দেশের আমরা যদি রিয়েলি একটা শুভ যাত্রা দেখতে চাই, তাহলে একটা কম্প্রিহেন্সিভ
প্যাকেজে আসতে হবে, হুইচ শুড ইনক্লুড এমাং আদার থিংস, যেগুলি আজকে আর বিস্তৃত পরিসরে আলোচনার সুযোগ নাই, এমাং আদার থিংস আমাদের যেটা দরকার এই আজকের বিষয়ের প্রেক্ষিতে, সেটা হচ্ছে ইকবাল ভাই খুব সুন্দর কথা বলেছেন। উনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে বর্ণনাটা দিয়েছেন। আমি একেবারে মুক্তিযুদ্ধকালীন শুরু করব। মুক্তিযুদ্ধকালীন এখন যে আমরা যুদ্ধাপরাধীদের বিচারটা করছি, এই বিচার এক্সটেন্ডেড আরেকটা কিছু হওয়া দরকার, কারণ ওখানে তো বড় দাগের আসামিদেরকে করা হচ্ছে, কিন্তু আমাদের অপরাধ কিন্তু ছোট বড় আরো অনেক হয়েছে। সুতরাং আমাদের একটা ট্রুথ, জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গতকাল পর্যন্ত বা আজকে পর্যন্ত যদি আমরা করে দেখার জন্য বলি, ওনার কমিশনের আইডিয়াটা এখানে করে আমার মনে হয় এমাং আদার থিংস কিন্তু যে এটা একটা জায়গা তৈরি করতে পারে। এটা কেমনে ট্রুথ জাস্টিসও নিশ্চিত করতে হবে, রিকনসিলিয়েশন উইদাউট জাস্টিস না। সুতরাং ট্রুথ, জাস্টিস এন্ড রিকনসিলিয়েশন কমিশন, আমার মনে হয় যে আমরা এটা করার মাধ্যমে আমরা অনেকগুলি সমস্যার সমাধান দেখবো। আজকের অনুষ্ঠানে আসা যার প্রতি তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।